ওকে, আমি একটু মানিক ভাইয়ের কাছ থেকে আসি। এই বোমা হামলা সম্প্রতি এবং সেখানে বলা হচ্ছে জেএমবির একটা সম্পৃক্ততা আছে। তার আগে আমরা দেখেছি ভারতীয় গণমাধ্যমে ফলাও করে প্রচার হয়েছে জামায়াতের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এক সাংসদের যে ঘনিষ্ঠতা এবং অর্থ তারা দিয়েছে, মদত দিয়েছে, অর্থ মদত দিয়েছে জামাতকে। এই যে এগুলো আমাদেরকে কি বার্তা দিচ্ছেন? এখন মানে একটা হচ্ছে যে কোনোটাই খুব ভালো কোনো বার্তা আসলে দিচ্ছে না এখন পর্যন্ত। এখন সেটা ওই যে বাদশাহ সাহেব বললেন যে সারদা কেলেঙ্কারির কথা, যেটা হচ্ছে শোনা যাচ্ছে তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়, এই সবগুলোই কিন্তু আমরা ওখান থেকে পাচ্ছি। লিটন ভাই যেটা বলেন, আমাদের মনে করেন ইন্টেলিজেন্স বা এখন মনে করেন যে দুইটা জিনিস। এখন আমরা যারা সাংবাদিকতা করি তা আমরা তো আসলে চাই যে তথ্যগুলো মানুষের সামনে প্রকাশিত হোক, আসুক, এবং আমরাই তুলে ধরার চেষ্টা করি। এখন অনেক সময় হয় এটাও ঠিক যে গোয়েন্দা সংস্থা তারা তথ্য পেয়েছেন কি পেয়েছেন না, এই জিনিসটা আমাদেরকে যে সবসময়ই পাবলিক করবে তারা, এটার কিন্তু আসলে কোনো কারণ নাই, কোনো গ্যারান্টিও নাই। সো সেই জায়গাটিতে আমি আসলে সেই ডাউটের জায়গায় সবসময় আমাদের থাকতে হয় যে তারা কি আসলে জানে না, নাকি তারা জেনে না জানার একটা ভান করছে বা ইয়ে করছে। ওই জিনিসটা আসলে খুব কনক্লুশনে পৌঁছানো যাবে না। কিন্তু যেই জিনিসটা সঠিক সেটা হচ্ছে যে আপনি দেখেন কয়েকটা জিনিস, পশ্চিমবঙ্গের সরকারের সাথে আমাদের এই সরকারের একটা দূরত্ব বলেন, একটা শীতল সম্পর্ক, একটা বা বলতে পারেন যে বিভিন্ন ইস্যুতে একেবারে বিরোধপূর্ণ একটা সম্পর্ক বহু বছর ধরে আলোচিত হচ্ছে তিস্তার পানি, কিন্তু কেন্দ্রীয় সরকারের সাথে সেই বিষয়টা নয়। সেইটা গড়াতে গড়াতে এই জল কোথায় এসে গড়ালো? সারদা কেলেঙ্কারি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের উনারই একজন নেতা, উনারই একজন সদস্য উনাদের পশ্চিমবঙ্গের পার্লামেন্টের, যিনি হচ্ছে খোদ টাকা পয়সা এখানের মৌলবাদী জামায়াতে ইসলামী হেফাজত এদেরকে দিচ্ছে। তারপরের ডেভেলপমেন্ট কি? আপনার ওখানে জেএমবি বলা হচ্ছে, জঙ্গিদের এই বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, যেই বোমা হচ্ছে নাকি বাংলাদেশে বানিয়ে পাঠানো হচ্ছে। এখন ঘটনা হচ্ছে এই একটার পর একটা ডেভেলপমেন্ট অনেক ধরনের সন্দেহ এবং ষড়যন্ত্র তত্ত্বের কিন্তু জন্ম দিতে পারে। কিন্তু আমি যদি সেই ষড়যন্ত্র তত্ত্বের সন্দেহে নাও যাই, যেই জিনিসটা ইম্পর্টেন্ট যে সেটা হচ্ছে আমাদের জন্য তো উদ্বেগের বটেই, ভারতের জন্য কি কোনো অংশে এটা কম উদ্বেগের ঘটনা? কারণ আমরা এর আগে দেখেছি যে আমাদের এখানে যখন আমরা পাকিস্তানি বা ভারতীয় বা অন্য দেশের জঙ্গি সংগঠনকে এখানে আমরা জঙ্গি সংগঠনের নেতাদের পেয়েছি, তাদেরকে লোকালি কেউ না কেউ তো আশ্রয় প্রশ্রয় দিয়েছে। এটা হচ্ছে এক ধরনের গিভ অ্যান্ড টেক সম্পর্ক, রাইট? আপনি যখন তাকে এখানে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, তার বিনিময়ে সে আপনাকে কিছু দিচ্ছে। সো ভারতের সেইখানের যারা জঙ্গি উগ্রবাদী, তারা যদি আমাদের দেশের জঙ্গিদেরকে কোথাও আশ্রয় প্রশ্রয় দেয়, সেটাও কিন্তু একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক। সেটা আমাদের জন্য যেমন ঝুঁকি তৈরি করে, সেটা ভারতের জন্য। যেটা বলছিলেন ফজলে হোসেন বাদশা যে অরক্ষিত সীমান্ত, সেই সীমান্ত অরক্ষিত থাকলে আমরা যেমন হুমকির মধ্যে থাকি, ভারতও কোনো অংশে কম না, কোনো অংশেই কম না। আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপর আরো আলোচনা করব। নিচে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আবারও যাচ্ছি ফজলে হোসেন বাদশার কাছে। বাদশা ভাই, আপনি সম্প্রতি আনন্দবাজার পত্রিকায় আপনাকে উদ্ধৃত করে বলা হয়েছে, আপনি বলেছেন যে রাজশাহী ও সাতক্ষীরার মতো সীমান্ত সংলগ্ন অঞ্চলে সন্ত্রাস মাত্রা ছাড়া হওয়ায় ভারত থেকে অস্ত্র ও বিস্ফোরক ও অর্থ আসার বিষয়ে আমরা সন্দিহান হই। পরে পুলিশ ও সেনারা সেসব জায়গায় অভিযান চালিয়ে বহু মৌলবাদীকে গ্রেফতার করে, তাদের কাছ থেকে সুনির্দিষ্ট তথ্য পায় গোয়েন্দারা। তো গোয়েন্দাদের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল ভারত থেকে মদত আসছে, তাদের কাছে বোমা আসছে এবং অর্থ আসছে। তারপরে এটা থেমে নেই কেন? সম্প্রতি আমরা দেখলাম যে বর্ধমানে যে বিস্ফোরণ হলো, তার মানে আমাদের দেশের জেএমবি সেখানে আরো শাখা বিস্তার করেছে। তো এটা থেমে নেই কেন আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকার পরেও? মানে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর যে শিথিলতা, এতে আমরা উদ্বিগ্ন। আমি এই প্রসঙ্গে আমি একটু পরে যাই। আমাদের লিটন ভাই প্রশ্ন তুলেছেন যে আল কায়দা কিংবা তালেবানের সাথে বাংলাদেশে যারা জঙ্গিবাদের গোষ্ঠী, তাদের সম্পর্ক ছিল কি না এটা নিশ্চিত না। এটা একটা পুরনো কথা। এটা হলো নিশ্চিত যে তাদের আল কায়দা এবং তালেবানের যোগাযোগ ছিল। আমরা যদি আমাদের কাছে জিজ্ঞেস করা হয় যে আফগান সীমান্তে আল কায়দা এবং তালেবানের হয়ে বাংলাদেশি কতজন লড়াই করেছে, সেই তথ্য ইচ্ছা করলে গোয়েন্দা বিভাগ বাংলাদেশে খুঁজে পাবে, কিন্তু সেটা সংগ্রহ করা হয়নি। সেখানেও শিথিলতা রয়েছে।
এবং আমরা যখন রাজশাহীতে যখন বিএনপি জামাতের আমলে জেএমবির উত্থান হয় এবং জেএমবির পাশে যখন জামাত গিয়ে দাঁড়ায়, যখন নিজামী ইসলাম নিজামী নিজে বললেন যে বাংলা ভাইকে এবং অখ্যাত শায়েখ আব্দুর রহমানকে বিখ্যাত করা হচ্ছে, তখন বোঝা যায় যে তাদের মধ্যে সমস্ত জঙ্গি সম্প্রদায়গুলোর মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে এবং এরা সীমান্তের ওপারে যোগাযোগ সৃষ্টি করেছিল এবং সেটা বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পরে। আমার একটি প্রশ্ন এখন এসে দাঁড়িয়েছে, একটি রাজ্য সরকার তার প্রতিবেশী একটি কেন্দ্রীয় সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের সাথে যুক্ত থাকতে পারে কি না? এই প্রশ্নটার উত্তর অবশ্যই ভারত সরকারকে ভারতের সংবিধানের মধ্যে এটা খুঁজে বের করতে হবে। কারণ সারদা কেলেঙ্কারির মধ্যে দিয়ে প্রমাণিত হয়েছে যে সারদার টাকা অ্যাম্বুলেন্সে করে সীমান্তে এসেছে এবং জামাতকে নাশকতা করে এই সরকারকে উৎখাতে মদদ যোগানো হয়েছে। যেখানে এই মদদ এসছে, এটা ভারতের কাগজে বেরোচ্ছে, সেখানে আমাদের বাংলাদেশ সরকারের উচিত এই প্রশ্নে ভারতের ভূমিকা পরিষ্কার করার জন্য আহ্বান জানানো। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এর উপরে নির্ভর করছে আমাদের দুই দেশের যে আস্থার সম্পর্ক সেটা কতদিন চলবে, এটা চালানোর প্রয়োজনীয়তা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলো রয়েছে। অরক্ষিত সীমান্ত নিয়ে একটা কথা হচ্ছিল যে অরক্ষিত সীমান্তকে সুরক্ষিত করার জন্য আপনারা কি করেছেন, আপনার কি ভূমিকা ছিল বা কি সুপারিশ ছিল? আমরা তো সীমান্ত পাহারা দিতে পারি না। আমরা ক্ষমতায় আসার পর যখন বিডিআর বিদ্রোহ করে আমাদের সীমান্ত বাহিনী ধ্বংস করে দেওয়া হয়, তখন এর পেছনে যে তারাও যুক্ত ছিল এটাই তো আজকে পরিষ্কার হয়ে যায়। আমাদের প্রথমেই তো আমাদের সীমান্ত বাহিনীটাকে ধ্বংস করে দেওয়া হলো এই সরকার ক্ষমতায় আসার পর। এতে কি আরেকটা নতুন বাহিনীর শিথিলতার কথা বলেছেন, সেই জায়গাটা একটু আসবেন? শিথিলতা কেন বা কি কারণে এই শিথিলতা আমাদের? মানে শিথিলতা আমার মনে হয় যে আজকে যে ষড়যন্ত্রের প্রস্তুতি চলছে, আবারও নতুন করে আঘাত হানার যে প্রস্তুতি আজকে সুদূর বর্ধমানে চলছে, সেটা সেই ব্যাপারে আমাদের সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর আরও প্রস্তুতি নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি এবং এখনই আমাদের এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আপনার কাছে আমার অন্য একটা প্রশ্ন আছে। আমরা যদি আবারও ভারতীয় পত্রপত্রিকার সম্প্রতি প্রকাশিত সংবাদগুলোর দিকে তাকাই, সেখানে বলা হচ্ছে যে বর্ধমানে বোমা তৈরি হতো, তারা বোমা তৈরি করতো এবং সেই বোমা বহন করে বাংলাদেশে নিয়ে আসা হতো। তো বোমা বহন করে নিয়ে আসা এটা কতটা মানে বাস্তবসম্মত? আমি তার আগে একটু, যেহেতু বাদশা ভাই একটা তথ্য মানে কথা বললেন আমার সম্পর্কে, সেটি হচ্ছে আমার কাছে যেটা প্রশ্ন রেখেছেন সেটি হচ্ছে, আমি কিন্তু বলেছি যে জেএমবির আল কায়দার সাথে যোগাযোগের কত দূর হয়েছে জানি না, তারা চেষ্টা করেছিল। আর বাংলাদেশ থেকে আফগানিস্তানের যুদ্ধে আমাদের জানা মতে প্রায় 1200, একটা তথ্য আমাদের কাছে ছিল যে প্রায় 1200 অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে ফিরে এসেছে কতজন? ফিরে এসেছে, তার ভেতরে বেশ কিছু ফিরে এসেছে, আবার গেছে, এরকমও তথ্য আছে। তো একটা হচ্ছে জেএমবি, একটা হুজি এবং আরও বিষয় আছে, এবং এই ধরনের অর্গানাইজেশনগুলো কিন্তু একের সাথে অপরের যোগাযোগ সমন্বয়ে বিভিন্নভাবে হয় কিন্তু। তো সেখানে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে আল কায়দার সাথে জেএমবির কত দূর পর্যন্ত যোগাযোগ হয়েছিল সে বিষয়টি। আমি কিন্তু বলিনি যে আল কায়দার সাথে বা আফগানিস্তানে কেউ যুদ্ধ করেনি, আমি কিন্তু এই কথাটি বলিনি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যে প্রশ্নটি আপনি করলেন যে প্রথম একটা জিনিস হচ্ছে যে ধরনের বোমা বিস্ফোরণ ঘটেছে, এই বোমাগুলি আরেকটি দেশে বানিয়ে বর্ডার অতিক্রম করে ব্যবহার করার চেয়ে কেমিক্যাল এখানে এসে প্রস্তুত করাটাই হচ্ছে সাধারণত করার কথা। কিন্তু এক্ষেত্রে যে কথাটা বলা হচ্ছে, আসলে এখন পর্যন্ত তো খুব পরিষ্কার না যে এই বোমাটা কোথায় ব্যবহার হতো, আদৌ তারা বাংলাদেশি কিনা, বাংলাদেশে থাকলে কাদের সাথে, তারা জেএমবি যদি হয়ে থাকে তাহলে জেএমবির এইখানে কোন, কারণ আমি আবারও বলছি জেএমবি শুধুমাত্র বাংলাদেশে কাজ করেনি, জেএমবি শুরু থেকেই কিন্তু মুর্শিদাবাদও তাদের একটা সেন্টার ছিল এবং তারা পশ্চিমবাংলাও কাজ করার জন্যই
তাদের লক্ষ্য স্থির করেছিল তাদের জন্মলগ্ন থেকে। আর বোমের ব্যাপারে হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে সব তথ্য বেরিয়ে আসার পরে আমরা বলতে পারবো যে সেটি বাংলাদেশে ব্যবহার হতো না ইন্ডিয়ায় ব্যবহার হতো। তো এই ধরনের বোমা বা একটা প্রস্তুত করে এক জায়গা দেশ থেকে আরেক দেশে পাঠানো বা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার ক্ষেত্রে অনেক ঝুঁকি বেশি থাকে, কিন্তু বোমটা বানিয়ে নিকটতম জায়গায় ব্যবহার করার সম্ভাবনাই বেশি থাকে। আচ্ছা, মানে এই এতদিন আমাদের ধারণা ছিল যে এইসব জঙ্গি সংগঠনগুলো তারা যে তাদের কর্মী সংগ্রহ করে সেগুলো সাধারণত দরিদ্র পরিবারের সন্তান, মাদ্রাসায় পড়ুয়া বা এতিমখানায় এসব জায়গায়, কিন্তু সম্প্রতি আমরা যেসব তথ্য পাচ্ছি তাতে দেখা যাচ্ছে যে অনেক উচ্চবিত্ত পরিবারের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ নানা রকম নামকরা বিশ্ববিদ্যালয়গুলো থেকেও তারা রিক্রুট করছে। এই যে শিক্ষিত বা যারা ওয়েল অফ ফ্যামিলি, যারা অবস্থাপন্ন পরিবারের ছেলেরা কেন এগুলো যোগ দিচ্ছে, এই মনস্তাত্ত্বিক পরিবর্তনটা কেন এসছে? কিংবা এটা মানে আপনি যেটা বলেছেন ঠিকই, যে আমাদের এখানে তো আসলে এই যে ইসলাম ধর্মকে একটা বিকৃত ব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদের যে চর্চাটা, মানে এটা একটা শুরুতেই যখন বিষয়টা আমাদের চোখের সামনে আসতে থাকলো, আমাদের একটি ধারণা হলো যে মাদ্রাসা ভিত্তিক এদের একটি নেটওয়ার্ক, এটা সত্য। কিন্তু পরবর্তীতে আবিষ্কার হলো নেটওয়ার্কটা শুধু মাদ্রাসা দরিদ্র ছাত্র বা গ্রাম বা অশিক্ষিত এই ধরনের ছেলেদের উপরেই না, এটা একেবারেই শিক্ষিত সমাজের মধ্যে। তার মানে জিনিসটা দেখেন যে আমাদের এইখানে যেভাবে এটার চিত্রটা শুরু থেকেই ফুটে উঠুক না কেন, এটা আজকে ওই যে আপনি বলছেন এই জঙ্গিবাদ জিনিসটা একটা মতবাদের উপরে দাঁড়িয়ে এই সন্ত্রাসটা করা হয়। সো এটা একটি মতবাদ, তাদের মতো করে ব্যাখ্যা দেওয়া, তাদের মতো করে ব্যাখ্যা দেওয়া একটি আদর্শ, যেটা শুধু বাংলাদেশে না, এটা কিন্তু এটা সারা পৃথিবীতেই কিন্তু একইভাবে একই চর্চা করা হচ্ছে। আপনি সিরিয়া ইরাকের দিকে তাকিয়ে দেখেন, আপনি আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন, আপনি পাকিস্তানের দিকে তাকিয়ে দেখেন, আপনি টার্কির দিকে তাকিয়ে দেখেন, আপনি ইজিপ্টের দিকে, আপনি ইভেন আফ্রিকান কান্ট্রিতে যেখানে ইসলামিক জঙ্গিবাদ আছে, সমস্ত জায়গায় ইউরোপ এবং আপনি এশিয়া বলেন বা মধ্যপ্রাচ্য বলেন, তাদের প্রত্যেকের দেখবেন একই কায়দা, কিন্তু ইসলামকে বিকৃতভাবে তারা তাদের মতো করে একটা ব্যাখ্যা দিবে, ব্যাখ্যা দিয়ে তারা মানুষকে মোটিভেট করবে।